চট্টগ্রামের উন্নয়নে নগর সরকারের জোর দাবি, ইতিবাচক সারা প্রধান উপদেষ্টার। যন্ত্রপাতি কিনতে ৩০০ কোটি টাকা বরাদ্দ চান মেয়র। সাতক্ষীরায় হঠাৎ মরকের কবলে বাগদা চিংড়ি। মৌসুমের শুরুতেই লোকসানে চাষিরা, রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা। সকাল থেকেই কাকরাইলে অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ৩ দফা দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। অনাদর অবহেলায় মৌলিক অধিকার বঞ্চিত প্রায় 10 লাখ পথশিশু। জড়াচ্ছে অপরাধ ও মাদক কারবারে। আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি। প্রকল্প আমাদেরকে শিক্ষা দেয় এটা কাজ করবে কি করবে না, সেটিকে আসলে স্কেল আপ করা বা ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়া দরকার। এবং আমিরাতে অকেজো বুথ আর খেলাপি ঋণে ঢুকছে জনতা ব্যাংক। মরদেহ পরিবহনে অনাগ্রহ বিমানের 2 রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেবায় প্রবাসীদের অনশন দোষ। স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। চট্টগ্রামের প্রধান উপদেষ্টার প্রথম সফরে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নতুন করে আলোচনায় আসলো নগর সরকার প্রসঙ্গ। আর এই বিষয়ে প্রধান উপদেষ্টার ইতিবাচক মনোভাবে আশাবাদী হচ্ছে নগরীর মেয়রও। এই সফরে নগরীর জলাবদ্ধতা নিরসন, সড়ক অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা চট্টগ্রামবাসীর। আর এই সময় সিটি কর্পোরেশনের নালা ও খাল পরিচ্ছন্নতার কাজের জন্য যন্ত্রপাতি কিনতে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ারও অনুরোধ জানান মেয়র। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বাণিজ্যিক রাজধানীর তকমা পেলেও প্রতি বছরই বর্ষায় বৃষ্টিতে ডুবে যায় চট্টগ্রাম নগরী। নগরবাসীর দুর্ভোগ নিরসনে 4টি সংস্থার আওতায় প্রায় 14,500 কোটি টাকার প্রকল্পের কাজ চললেও মিলেনি সুফল। এজন্য বিভিন্ন সংস্থার কাজে সমন্বয়হীনতা, দুর্নীতি ও যথাযথ পরিকল্পনার অভাবকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। আর একে অপরের উপর দোষ দিয়ে দায় সেরেছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনে 4 উপদেষ্টাকে তদারকির দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরই মধ্যে 11টি করণীয় নির্ধারণ করে তা শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 4 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপরই শুরু হয় তোড়জোড়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে প্রথম সফরেও আগামীতে জলাবদ্ধতা শূন্য পর্যায়ে নামিয়ে আসার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সব সংস্থা সম্মিলিতভাবে কাজ করায় এই মৌসুমে চট্টগ্রামে জলাবদ্ধতার দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা নগরবাসীর। আমার মনে হয় স্ট্যান্ডার্ড বাড়বে, কাজের আগ্রহ বাড়বে এবং এটাতে বলার অপেক্ষা রাখে না যে হয়তো আগামী মৌসুমে আমরা হয়তো কিছুটা উন্নতি হতে পারে। যদিও মেয়র বলছেন হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও চট্টগ্রামকে পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগর হিসাবে গড়তে নগর সরকার গঠনের বিকল্প নেই। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সিটি গভর্নমেন্টের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ইতিবাচক সাড়া দেয়ায় আশাবাদী মেয়র। এ সময় সিটি কর্পোরেশনের নালা ও খাল পরিচ্ছন্নতা কাজের জন্য যন্ত্রপাতি কিনতে 300 কোটি টাকা বরাদ্দ দেওয়ারও অনুরোধ জানান মেয়র। খালের উপর বাড়ি উঠে গেছে, নালার উপর ইনস্টিটিউশন হয়ে গেছে, নালার উপর মার্কেট হয়ে গেছে। সো দ্যাট এইগুলো যাতে না হয় সেজন্য নগর সরকার হলে পরে যে জনপ্রতিনিধি মেয়র হিসাবে সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সাথে একটা সম্পর্ক রাখতে পারলো।
প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গে সভায় উঠে আসে বেশ কিছু ইস্যু। এই সময় চট্টগ্রামে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন পুনরায় চালু, নতুন হাসপাতাল নির্মাণ, নগরীর যানজট নিরসনে সড়ক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তরের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সব মিলিয়ে এই সফরে চট্টগ্রাম উন্নয়নকে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব দেয় খুশি ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশন না বলে উনি বলে পৌরসভার সময় তো সবগুলো একসময় করা হতো, ঠিক ওইটাও আদলে যদি করা হয় আমি বলবো যে এটাও তো একটা বড় ডেভেলপমেন্ট। বন্দরের চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সাথে ভারতের 7 সিস্টার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংযোগ স্থাপিত হবে। এতে বিদেশি বিনিয়োগ, নতুন কর্মসংস্থান তৈরি ও দেশের অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশীজন ও ব্যবসায়ীরা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। অবশেষে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেল সহ সড়ক সেতুর নির্মাণ কাজ। বুধবার প্রধান উপদেষ্টা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আনন্দিত দুই প্রান্তের বাসিন্দারা। এই নিয়ে আরও জানাতে সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, আপনার মাধ্যমে জানতে চাই যে আপনি এই মুহূর্তে কালুরঘাট সেতুর উপর যেটা দাঁড়িয়ে আছেন, সেখানে তো বেশ অনেকদিন যাবৎ একটা দুর্ঘটনা হওয়ার যে সমূহ সম্ভাবনা থাকতো, কারণ একই সেতুর উপর দিয়ে রেল এবং সড়ক পথের যাত্রীরাও কিন্তু পারাপার হতেন। তো এই যে নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো সড়ক এবং রেলের, এতে করে আসলে কি ধরনের অর্থনৈতিক প্রভাব পড়তে পারে দুই পারের মানুষের মধ্যে এবং সেতু পারের মানুষের মধ্যেই বা কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর সবচেয়ে পুরনো যে সেতুটি সেটি এই কালুরঘাট সেতু, এবং এখানে কিন্তু এই সেতুটি শতবর্ষ প্রায় কাছাকাছি, এবং এই সেতু দিয়ে আসলে ঝুঁকিপূর্ণভাবেই চলাচল করতে হয়। এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে ট্রেন বা রেলপথ চালু হয়, সে চালু হওয়ার পর থেকে এই কালুরঘাট সেতুর উপর দিয়ে কিন্তু ভারী ভারী ইঞ্জিন নিয়ে চলাচল করছে ট্রেন এবং বিভিন্ন যানবাহন, অর্থাৎ পুরোপুরি একটা ঝুঁকিপূর্ণ সেতু। এবং দীর্ঘদিন কিন্তু এই সেতু নতুনভাবে করার জন্য দুই প্রান্তের মানুষের দাবি ছিল, এবং নানা কারণে কিন্তু আমরা দেখেছি যে এই সেতু নতুন করে সেতু নির্মাণের যে কাজ সেটি কিন্তু পিছিয়ে গিয়েছিল। এবং আমরা দেখেছি দফায় দফায় এই সেতু যে নতুনভাবে সেই তৈরি করার জন্য উদ্যোগ নিল আগে সব সরকার ব্যর্থ হয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে গতকাল কিন্তু আসলে এই যে দ্বিধা বা যে ধরনের দাবি রয়েছে এই সেতুকে ঘিরে, সেই দাবি দেওয়ার একটি বাস্তবায়নের যে ইতিবাচক সূচনা, সেই সূচনাটি আমরা দেখেছি। এবং গতকাল প্রধান উপদেষ্টা এটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তারপর থেকে দুই প্রান্তের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে, তারা আশান্বিত হয়েছেন, এবং তাদের এই আশান্বিত হওয়ার প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এখানে একটি আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন। কিছুক্ষণ পরেই সেটি শুরু হবে। তো আমরা আছি এখন কালুরঘাট সেতুতে, দুই প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন কিন্তু জড়ো হচ্ছেন। কিছুক্ষণ পরেই সেই র্যালিটি বা আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে। এবং যারা সরকারের পক্ষ থেকে বা প্রকল্পের পক্ষ থেকে আছেন, তারা জানিয়েছেন যে এই সেতুর যেই নদী শাসনের জন্য যে সমীক্ষা, সেই সমীক্ষার কাজ শিগগিরই শুরু হবে। তার পরপরই সাধারণত 4 থেকে 5 মাস পরেই সম্ভাবনা আছে এখানে নির্মাণ কাজ শুরু হওয়ার। তার আগে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু সরকার ইতিমধ্যে শেষ করেছে, ডিপিপি বাস্তবায়িত হয়ে গেছে। এবং তারা জানিয়েছেন যে এটি 11,500 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবং এই প্রকল্পের আওতায় এখানে 700 মিটার দৈর্ঘ্যে, অর্থাৎ প্রায় 2000 ফুট দীর্ঘ একটি সেতু কিন্তু এখানে নির্মিত হবে, যার প্রস্থ কিন্তু এখন আছে সর্বোচ্চ 10 থেকে 12 ফুট। সেটি কিন্তু 100 ফুট একটি সেতু প্রস্থে তৈরি করা হবে, এবং এটির উচ্চতা হবে কিন্তু 40 ফুটের মতো, অর্থাৎ অনেক ভারী বা বড় জাহাজও কিন্তু এটির নিচে দিয়ে চলাচল করতে পারবে। তো সব কিছু মাথায় রেখে এই সেতুটি নির্মিত হবে, এবং এটির কাজ 2029 সালে শেষ হওয়ার আশা করছে যারা প্রকল্প সংশ্লিষ্ট আছেন। এবং 2030 সাল নাগাদ এখানে একই সাথে যান এবং রেল চলাচল করতে পারবে। কালুরঘাট সেতুর ঐতিহাসিক মুহূর্ত, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা। সে বিষয়ে সবশেষ নদীপাড়ের মানুষের উচ্ছ্বাসের খোঁজখবর রাখছিলেন সহকর্মী ফয়সাল করে। সাতক্ষীরায় বেশিরভাগ ঘেরে হঠাৎ করে মরক লাগায় মারা যাচ্ছে বাগদা চিংড়ি, আর এতে করে মৌসুমের শুরুতেই বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছে বাগদা চাষিরা। ফলে এই চলতি বছরেই বাগদা চিংড়ির উৎপাদন ও রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হবে কি হবে না, সেই নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, যেখানে ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকার ঘেরে চাষ হয় বাগদা, গলদা, হরিণা, চাকাসহ বিভিন্ন প্রজাতির চিংড়ি। তবে বাগদার চাষ হয় সবচেয়ে বেশি। উৎপাদিত এসব চিংড়ির 90% রপ্তানি হয়। তবে চলতি বছর বাগদা চিংড়িতে মড়ক দেখা দেয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এতে প্রভাব পড়বে রপ্তানি আয়ে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের চিংড়ি চাষি মনিরুল ইসলাম চলতি বছর 7.5 বিঘা ঘেরে চাষ করেছেন বাগদা চিংড়ি। গত মৌসুমে একই জমিতে বিপুল পরিমাণ উৎপাদন হলেও এবার মড়ক দেখা দেয়ায় দিশেহারা তিনি। ভাইরাস লেগে ঘেরে ফুল মাঠ, এবছর প্রায় 2-3 লাখ টাকা লস হবে। শুধু মনিরুল ইসলাম নয়, একই অবস্থা জেলার অধিকাংশ ঘেরের। মড়ক রোগে মরে যাচ্ছে 70% চিংড়ি, যাতে বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে চাষিরা। মাছ ছাড়ার পরে 15 দিন মাছের বয়স হওয়ার পরে থেকে ভাইরাস শুরু। 25 থেকে 30 দিনের মধ্যে 15টা মারা যাচ্ছে। আমরা ঘেরে প্রসেসিং ভালো করছি। তখন আমার 16-18 বিঘা ঘেরে যদি আমি হিসাব করি যে আমার অন্তত 8 থেকে 9 কেজি মাছ পড়ার কথা, সেখানে সকালে এসে দেখতেছি যে 400 গ্রাম 500 গ্রাম মাছ পড়তেছে। তার ভিতরে সেই 500 গ্রামের ভেতর থেকে 300 গ্রাম 400 গ্রাম হচ্ছে মরে লাল হয়ে গেছে, সেগুলো বেচার উপযোগী নয়। মাছের প্রোডাকশন কি হচ্ছে জানি না, যে সবই কোনো মাছই হচ্ছে না, সব ঘেরেই মাছ মারা যাচ্ছে। তারা বলছেন রোগ ঠেকাতে বিভিন্ন ওষুধ ব্যবহার করেও মিলছে না প্রতিকার। এছাড়া সাতক্ষীরায় সরকারিভাবে একটি হ্যাচারি থাকলেও দীর্ঘদিন রেনুর উৎপাদন না হওয়ায় কক্সবাজারের রেনু কিনতে বাধ্য হচ্ছেন তারা। আমরা ঘের তো প্রসেসিং তো খুব ভালোভাবে করছি, কিন্তু পোনার মান, গুণগত মান একদম ঠিক নেই। কক্সবাজার থেকে মাছ নিয়ে ওটা আর কি ভাইরাস মুক্ত হয় না, কারণ ওটা ঘেরে দেওয়ার সাথে সাথে 1 মাস পরেই মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কিছু ঘের পরিদর্শন করে চাষিদের পানি ও মাটি পরীক্ষা করে মাছ ছাড়ার পরামর্শ দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা। তবে নানা প্রতিকূলতার মাঝেও চিংড়ি উৎপাদন বাড়ছে বলে আশাবাদ জানান তারা। একই চ্যানেলের অনেকগুলো চাষি নদীর এপাশে ওপাশে সব জায়গায় কিন্তু চাষ করতেছে। এখন কোনো একটা সিঙ্গেল ঘেরে যদি রোগের প্রাদুর্ভাব হয়ে যায়, সেক্ষেত্রে সেই পানি যখন সে ক্যানেলে রিলিজ করে, ক্যানেল থেকে নদীতে যায়, নদী থেকে আবার অন্য আরেকজন যে ঘেরে পানি উঠাচ্ছে তার ঘেরে কিন্তু এর সাথে সাথে ওই ভাইরাসযুক্ত পানি তার মধ্যে প্রবেশ করতেছে। চাষিদের প্রতি আমাদের পরামর্শ হলো ওই পানিটি যথাসম্ভব ট্রিটমেন্ট করে পানিটা ঘেরে প্রবেশ করাতে হবে। 3-4 গুণ তাদের প্রোডাকশন বেড়েছে, যে কারণে গত বছরে আমাদের প্রোডাকশনটা বেড়েছিল। 26,000 মেট্রিক টন আমাদের উৎপাদন হয়, তার চেয়ে আরও বেড়েছে 26,350 মেট্রিক টন আমাদের উৎপাদন হয়েছে। এই বছর আমরা আশা করছি যে এই প্রোডাকশনটা আরও বাড়বে, যেহেতু ক্লাস্টার পদ্ধতিতে যারা চাষ করে তারা এবারও আবার স্টক করবে। সরকারি হিসেবে জেলায় 65,536 হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘেরের সংখ্যা 54,935টি, যেখানে এবছর 26,500 টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার চিংড়ি চাষের সাথে সংশ্লিষ্টরা বলছেন, চিংড়ির মড়ক প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন চিংড়ি চাষিরা, ঠিক তেমনি প্রভাব পড়বে চিংড়ি রপ্তানিতে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাহাত, আপনার মাধ্যমে জানতে চাই যে এই যে কাকরাইল সংলগ্ন জায়গাতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, তাদের দাবি আদায়ের জন্য তারা কি কি কর্মসূচি ঘোষণা করেছেন এখন পর্যন্ত? অনেক গতকালই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, যারা 3 দফা দাবিতে যমুনার অভিমুখে গতকাল রওনা দিয়েছিলেন এবং তারপর কিন্তু তারা কাকরাইল মোড়ে গতকাল সকাল 11টা থেকে অবস্থান করছেন। তারা এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করেননি, তবে তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই 3 দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি তারা পালন করে যাবেন। এবং আমরা কিন্তু দেখছিলাম যে গতকাল সকাল 11টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হন এবং সেখান থেকে কিন্তু তারা যখন কাকরাইল মোড় পর্যন্ত পৌঁছায় তখন পুলিশ তাদেরকে এই জায়গাটা থেকে সরিয়ে দেয় এবং তারপর থেকে কিন্তু তারা এই কাকরাইল যে মসজিদটি রয়েছে, কাকরাইল মসজিদের সামনে তারা অবস্থান নেয় এবং তারপর কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে গেছে। অর্থাৎ
তারা সারা দিন এই জায়গাটিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং এক পর্যায়ে সন্ধ্যার পরপর কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সরকারের উচ্চ পদস্থ কয়েকজনের সঙ্গে কিন্তু বৈঠকে বসে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিল তারা, এবং তারপর রাত 9:30টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বাইরে বের হন এবং তিনি বাইরে বের হয়ে কিন্তু একটি ব্রিফিং করার চেষ্টা করেন। ঠিক তখনই শিক্ষার্থীদের এই দিক থেকে তার দিকে বোতল ছুঁড়ে মারার মতো ঘটনা ঘটে। তারপর কিন্তু তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি জানিয়েছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে 3 দাবি নিয়ে তারা এখানে এসেছে সেই দাবির বিষয়ে কাজ চলমান রয়েছে। তবে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরা তারা বলছেন যে আর কোনো প্রতিশ্রুতিতে তারা মূলত থামতে চাচ্ছেন না। তারা এখান থেকে পুরোপুরি তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি আদায় করেই তারা এখান থেকে উঠতে চাচ্ছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবির মধ্যে অন্যতম দাবি তাদের 70% শিক্ষার্থীকে হল হওয়া না পর্যন্ত 70% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি প্রদান করার দাবি তারা জানাচ্ছেন এবং একই সঙ্গে আগামী যে বাজেট রয়েছে অর্থাৎ 2024-25 অর্থ বছরের বাজেটে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট পেশ করা হয় সেই বাজেটে যেন কোনো ধরনের কাটছাট না করা হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং একই সঙ্গে কেরানীগঞ্জে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস যেটি হচ্ছে সেই দ্বিতীয় ক্যাম্পাসের যে প্রতিশ্রুতি রয়েছে সেই দ্বিতীয় ক্যাম্পাসের যে দাবি সেটি যেন আগামী একনেক সবাই যেন সেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয় সেই দাবিও কিন্তু এখান থেকে করা হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিক্ষার্থী তারা এখানে এসে মূলত এই তাদের এই অবস্থান কর্মসূচিতে এসে যোগদান করছেন এবং এখান থেকে কিন্তু তারা তাদের যে দাবিগুলো রয়েছেন সেই দাবিগুলো মূলত তারা উপস্থাপন করছেন এবং এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা গতকাল সকালে এসেছে, তারা পুলিশি নির্যাতনের শিকার হয়েছে বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে যেহেতু তারা মার খেয়েছেন তারা এখান যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। এই ছিল কাকরাইল মোড় থেকে আমার কাছে সবশেষ। অনেক 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। অন্যদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করার দাবিতে সেখানে প্রতিবাদ সমাবেশ করছে ইশরাক হোসেনের সমর্থকের। সেই বিষয়ে সবশেষ জানানোর জন্য আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি আসিফের সঙ্গে। আসিফ, আপনার মাধ্যমে জানতে চাই যে ঠিক দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে কত মানুষ যুক্ত হয়েছেন এবং তারা কি বলছেন তাদের দাবি আদায়ের জন্য, মানববন্ধনের দাবি কি তাদের, জানতে চাই আপনার মাধ্যমে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু সকাল থেকেই আসলে ঢাকাবাসীর ব্যানারে কিন্তু এই উপস্থিতি এবং নগর ভবনের আমরা যখন সকালে এসেছি তখন দেখেছি নগর ভবনের যে প্রধান ফটকটি আছে সেই প্রধান ফটকটি আসলে ঘিরে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন যে নেতাকর্মীরা আছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু খণ্ড খণ্ড মিছিলে করে কিন্তু এই নেতাকর্মীদের উপস্থিতি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনটি আছে তার সামনে বাড়তে থাকে। এই খণ্ড খণ্ড মিছিল এসে একটা সময় কিন্তু আমরা দেখি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি আসলে পুরো লোকে লোকারণ্য হয়ে যায় এবং তারা এক সময় আসলে রাস্তায় বসে পড়ে। সেই অবস্থাটি এখনো আসলে বিরাজ করছে। হাজারো যেই সমর্থকরা আছেন তারা যেটি বলার চেষ্টা করছেন যে ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব মেয়রের দায়িত্বটি বুঝিয়ে দেওয়া, অর্থাৎ তার শপথ গ্রহণের ব্যবস্থা করা। তারা বলছেন দীর্ঘদিন ধরে যেহেতু কোনো নির্বাচিত মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশনের নেই সেহেতু যে একটা অব্যবস্থাপনা দেখা যাচ্ছে সেটি ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিলেই সেটি আসলে পুরোপুরি সমাধান করা সম্ভব। তারা বলছেন যে যদি তাদের দাবি না মানা হয় তারা তাহলে আন্দোলনের মাধ্যমে তাদের দাবিটি মানানোর আসলে চেষ্টা করবেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনো নির্বাচিত মেয়র নেই, সেই জন্য কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নাগরিক সেবা কার্যক্রমগুলো আছে সেগুলো ব্যাহত হচ্ছে। তারা বলার চেষ্টা করছেন যেহেতু দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আদালত রায় দিয়েছে,
ইশরাক হোসেনের পক্ষে, সেহেতু এখন এই গড়িমসি করার আসলে কোনো সুযোগ নেই। তাই যত দ্রুত সম্ভব ইশরাক হোসেনকে তার যে অধিকারটি, অর্থাৎ মেয়র হিসাবে শপথ গ্রহণ করিয়ে তার যে অধিকারটি আছে তাকে বুঝিয়ে দিতে, সেই দাবিতেই কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। এবং এখানে কিন্তু আশেপাশে সকাল থেকেই যে সমর্থকরা তার জড়ো হয়েছে, তারা কিন্তু বিভিন্ন স্লোগানে আসলে পুরো এলাকাটি ভরে রেখেছে। এখানে আপাতত আমরা কোনো যান চলাচল দেখছি না, পুরো সড়কের দুই দিক থেকে আসলে যান চলাচলটি পুরোপুরি বন্ধ আছে। তারা সড়কে বসে এইখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তাদের যে দাবিটি আছে, অর্থাৎ ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে দাবিটি, সেটি তারা এখান থেকে করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করার দাবিতে সেখানে বিক্ষোভ সমাবেশ করছেন তার সমর্থকেরা। সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। একটা ফুটফুটে শিশু হেঁটে বেড়াচ্ছে ফুটপাতে, কিন্তু তাকে কোলে তুলে নিচ্ছে না কেউ। বলছিলাম শিশুর সাজানো বাগানে থাকার সেই মানুষটি, সেই শিশুটি যার থাকার কথা ছিল কারো না কারো কোলে, কিন্তু পথ শিশুদের ভাগ্যে তা কখনোই জোটে না। অনাদরে, অবহেলায়, মৌলিক অধিকার বঞ্চিত হয়ে মলিন জীর্ণশীর্ণ হয়ে ঘুরে বেড়ায় এই সমস্ত পথ শিশুরা। এদের রোজগার জীবনে নেই আহারের নিশ্চয়তা, নেই শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারটুকুর। সমাজ বিশ্লেষকরা বলছেন সুযোগ সন্ধানীদের হাত ধরে এই সমস্ত পথশিশুরা জড়িয়ে যাচ্ছে গ্যাং সংস্কৃতি কিংবা মাদক কারবারে। এমন বাস্তবতায় শিশু অধিকার কর্মীদের দাবি শিশুদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের। সাজিদ আরাফাত জানাবেন বাকিটা। যে বয়সটা পড়ার সময়, সেই বয়সে কাজে কেউ তার নুডলস আমার প্রিয়। ছোটবেলা আমার মা আমার নুডলস খাওয়াইতো, তারপর তো আমি নুডলস কেউ রাতে খাই না। আমার অনেক মন চাই কি স্কুলে যেতে, বাচ্চাদের সাথে খেলতে। ফুল বেচা তারপর যা টিয়া দিয়ে বাচ্চাই। শৈশবের গ্লানিময় বাস্তবতা নিয়ে পথেই বেড়ে উঠছে হাজারো শিশু, যাদের পাতে মেলে না পুষ্টিকর খাবার। বাবা মার সাথে থাকতে ধরেন ভালো জীবন কাটা, এখানে সেই কষ্ট, মাথায় বালিশ টালিশ কিছুই নাই। এখানে বেশিরভাগ খাওয়া দাওয়া হয় না, না খাই তাই এক বেলা খাই ওই ভালো কথা হোটেলে। মোহাম্মদপুর হোম, এই হোমে মারে, এই হোম থেকে আয় পড়ছে। খানা করি এখানে করে এনে ঘুমাই, গরম লাগে, মশা কামড়ায়, মাঝে মাঝে পোলাওয়ান ধরে মারে। পড়াশোনা করে করে খাবার খাইয়ে করে চাকরি করে পারি না কিছু করতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2023-এর জরিপ বলছে সারা দেশে পথ শিশুর সংখ্যা প্রায় 10 লক্ষাধিক, যার প্রায় 82% ছেলে, যাদের 13% পরিবার থেকে বিচ্ছিন্ন আর 6% এতিম। সমীক্ষার তথ্য আরও বলছে প্রতি 5 জনে একজন ছিন্নমূল শিশু ভাঙারি সংগ্রহ করে, 15% শিশু বিভিন্ন দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করে, আর 9% পথে ঘাটে ফেরি করে বেড়ায়। সার্ভে অন স্ট্রিট চিলড্রেনের তথ্য বলছে খোলা আকাশের নিচে বসবাসকারী শিশুদের প্রায় 83% নির্যাতনের শিকার হয়। পথ শিশুদের জীবন অবহেলা আর কষ্টের এক অমোঘ বাস্তবতা। তাদের ভবিষ্যৎ যেন নিগুড় অন্ধকারের প্রতিচ্ছবি। সমাজের অবস্থা সম্পূর্ণ পরিবারের শিশুদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে যখন কত শত আয়োজন, তখন এসব অসহায় পথ শিশুদের পাশে কজনই বা আছে? এমন বাস্তবতায় তাদের প্রয়োজন মানবিক সহায়তা ও রাষ্ট্রের অভিভাবকত্বের আদুরে দৃষ্টি। সমাজ বিশ্লেষকদের মতে অপরাধী সংগঠনগুলোর টার্গেটের শিকার হচ্ছে পথ শিশুরা, ব্যবহৃত হচ্ছে গ্যাং কালচার ও মাদক বহনের মতো ঝুঁকিপূর্ণ কাজে। এই ভয়াবহতা থেকে মুক্তি পেতে টেকসই প্রকল্পের মাধ্যমে সরকারি বেসরকারিভাবে উদ্যোগ নেয়ার তাগিদ দেন তারা।
রাষ্ট্র বা বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে এদেরকে পরিচালিত করতে বা বড় করতে না পারে, এরাই সমাজের ভারসাম্য নষ্ট করে ফেলবে। কিভাবে নষ্ট করবে? তারা নানা ধরনের অপরাধের সাথে নিজেরা বেঁচে থাকার জন্য জড়িত হবে। সমাজের মধ্যে যারা স্বার্থান্বেষী গোষ্ঠী বা ব্যক্তি যারা রয়েছে, তারা এদেরকে একত্রিত করে বিভিন্ন গ্যাং বা দল বা উপদল তৈরি করে এদেরকে দিয়ে নানা ধরনের অপরাধ করাবে, এবং যার মধ্যে দিয়ে সমাজের মধ্যে যে স্বাভাবিক যে সামাজিক যে ভারসাম্য সেটি নষ্ট হবে। শিশু অধিকার কর্মীরা বলছেন, অবহেলিত এই জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। প্রয়োজনে শিশুদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনেরও পরামর্শ তাদের। সে যে খাবারটা খাচ্ছে সেটা কিন্তু আনহেলদি, এবং তার যখন অসুস্থতা হচ্ছে সেটা কিন্তু সে চিকিৎসা পাচ্ছে না। শিশুদের জন্য যে বাজেটিংটা, এই বাজেটিংটাও আমরা দেখেছি যে ইতিপূর্বে যে বাজেট হয়, কিন্তু এই বাজেটটা কোনো কাজে আসে না। বাসস্থান, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরনের সংকট আর আলোকের ঝর্ণাধারায় সুবিধাবঞ্চিত শিশুদের ফেরাতে কাজ করছে বিভিন্ন উন্নয়ন সংস্থা। শুধু প্রকল্পে আটকে না থেকে তা কার্যকরে গতি আনতে সবাইকে সমন্বিত উদ্যোগে গুরুত্ব দেন তারা। পরিকল্পনা থাকতে হবে, বাজেট থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, মনিটরিং থাকতে হবে। এখন এই প্রকল্প এটা করে না। প্রকল্প আমাদেরকে শিক্ষা দেয় এটা কাজ করবে কি করবে না, টেস্টের মতো। কিন্তু সেটা যখন টেস্টেড হয় যে এটি ভালো কাজ করবে, তাহলে সেটিকে আসলে স্কেল আপ করা বা ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়া দরকার। সমাজসেবা অধিদপ্তর বলছে, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে চলমান রয়েছে বিভিন্ন মেয়াদী প্রকল্প। অপব্যবহার আর নির্যাতন থেকে শিশুদের সুরক্ষায় বাজেট বৃদ্ধিরও আশ্বাস দেন অধিদপ্তরের মহাপরিচালক। মেন্টাল ডেভেলপমেন্ট, শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি সে যাতে ফ্যামিলিতে ফিরে যেতে পারে এবং কর্মসংস্থানে নিয়োজিত থাকতে পারে, এই কারণে আমরা তাদেরকে বিনোদনমূলক কর্মসূচিতেও অন্তর্ভুক্ত করে থাকি। আমরা 45 কোটি টাকার বাজেট রেখেছি এবং আগামী অর্থ বছরে আমরা আশা করি এই বাজেট আরও বৃদ্ধি করা হবে এবং এই সহযোগিতার মাত্রা স্কোপ আমরা আরও বৃদ্ধি করতে সক্ষম হব। অন্ধকার আর অবহেলার নিয়তি থেকে পথের শিশুরা ফিরবে কবে, বা কিভাবে ফিরবে আলোর পথে, এই প্রশ্ন হয়তো সবার, কিন্তু উত্তর মেলানোর দায়িত্ব ঠিক কার? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। আগামী শনিবার বিএনপির বিভাগীয় তারুণের সমাবেশ ঘিরে কুমিল্লায় চলছে বেশ তোড়জোড়। পোস্টার, ব্যানার ছেয়ে গেছে পুরো নগরী। খুলনা ও বরিশাল বিভাগের প্রতিটি জেলা উপজেলায় চলছে কর্মী সমাবেশ। আর এই দুই বিভাগের সমন্বয় করা এবারের তারুণ্যের সমাবেশ দেশবাসীর কাছে সর্ববৃহৎ জমায়েতের সাক্ষী হয়ে থাকবে বলে দাবি বিএনপি নেতাদের। তরিকুল ইসলামের প্রতিবেদন, যেখানে ক্যামেরায় ছিলেন আবুল বাশার। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের পর এবার খুলনায় আয়োজন করা হচ্ছে তারুণ্যের সমাবেশ। নগর জুড়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। কর্মসূচি ঘিরে দিনভর মাইকিং আর বিলবোর্ড টানানো হয়েছে বিভাগ জুড়ে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে 17 মে অনুষ্ঠিত হবে সমাবেশ। খুলনার শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে বিকেল 4টায় সমাবেশ আয়োজনে ব্যস্ত সময় পার করছেন দুই বিভাগের নেতাকর্মীরা। প্রতিদিনই চলছে কর্মী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশ ঘিরে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান ছাত্রনেতারা। খুলনার ইতিহাসে সর্ববৃহৎ একটি তারুণ্যের সমাবেশ আমরা খুলনাবাসী এবং বরিশালবাসী সমন্বয়ে বাংলাদেশের পুরো দেশবাসীকে আমরা উপহার দেব। এই আয়োজনকে স্বাগত জানাচ্ছে নগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে প্রতিদিন প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, মিছিল ও প্রচারণায় অংশ নিচ্ছে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। বলছেন, তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এটি প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনায় উজ্জ্বল স্মারক। এই যে অপশক্তি, এই অপশক্তিকে বিতাড়িত করা যায়, অর্থাৎ মেধাভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি কিন্তু আমরা আকর্ষণীয় করে তোলার জন্যই আমাদের এই ধরনের সমাবেশ। এই যে নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে নতুন প্রজন্মের তাদের মতামত, তাদের ভোট, তাদের পরামর্শকে কাজে লাগিয়ে একটি আধুনিক, গণতান্ত্রিক, মানবিক
দুর্নীতিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। তরুণদের এই মিলন মেলায় অংশ নিতে ইতিমধ্যে খুলনায় পৌঁছেছেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা। খুলনা মহানগরীর আবাসিক হোটেলগুলোতেও অগ্রিম বুকিং দেওয়া শেষ হয়েছে। এই সমাবেশ থেকেই তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে, এমনটি প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। তরিকুল ইসলাম, এখন খুলনা। 40 বছর পর, দীর্ঘ 4 দশক পর শুরু হয়েছে চাঁদপুরের পুরানবাজার রাজাখাল সংস্কারের কাজ। আর এতে জলাবদ্ধতা নিরসন হয়ে ভোগান্তি কমবে বলছেন স্থানীয় বাসিন্দারা। আর কর্তৃপক্ষ বলছে জেলার বিভিন্ন উপজেলায় ছোট বড় মিলিয়ে 10টি খালের সংস্কার কাজ চলছে। আর যাতে করে খালের পানির প্রবাহ বেড়ে সেচ সুবিধা পাবেন কয়েক লাখ কৃষক। সহকর্মী তালহা জুবাইরের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। দেখে বুঝার উপায় নেই, অথচ একসময় এই খালি প্রবাহিত হতো স্বচ্ছ পানির ধারা, যা স্থানীয়দের দৈনন্দিন কাজের পাশাপাশি ব্যবহৃত হতো কৃষিকাজে। কিন্তু দীর্ঘদিনের অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। চাঁদপুরের পুরানবাজার ডাকাতিয়া নদী থেকে দোকানগড় এলাকা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটারের এই খালটি স্থানীয়দের কাছে রাজাখাল নামে পরিচিত। খালটি ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পানি প্রবাহ। এতে প্রতি বর্ষায় পানি নিষ্কাশন না হয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা ও বন্যার। তবে আশার কথা হচ্ছে 4 দশক পর হলেও অবশেষে শুরু হয়েছে খালটির সংস্কার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। অন্যান্য বছর যে বন্যা হইতো পানি নামতে পারতো না, এখন মনে করেন আলাদা দিলে খাল কাটছে, এখন পানি বর্ষাকালে আলাদা দিলে নামতে পারবো। পাইপ দিয়ে পানি নিব, পানি নিয়ে খেতে খেতে দিব, এটার জন্য সুবিধা দেবো কৃষকদের জন্য। আমরা মাছ ধরছি খালের ভিতরে কোনো এক সময়, কিন্তু এখন খালে মাছ তো দূরে থাক, খালে নামার উপযোগী নাই। গা গোসল ধোয়া যাব, খেতে খামারে পানি দেওয়া যাব, জলাবদ্ধতার সৃষ্টি হইব না, ময়লা আবর্জনা জমা হইব না। পুরানবাজার রাজাখালের পাশাপাশি চলতি অর্থ বছরে জেলায় সংস্কার করা হচ্ছে ছোট বড় আরো 9টি খাল। ইতোমধ্যে 3টি খালের খনন শেষ হয়েছে, চলমান রয়েছে বাকি 7টি খালের খনন কাজ, যা শেষ হলে সেচের আওতায় আসছে কয়েক হাজার হেক্টর কৃষি জমি। এতে এক ফসলি জমিতে সুযোগ হবে একাধিক ফসল আবাদের। কৃষির জন্য খুবই উপকার হয়েছে, এটা খুব ভালো হয়েছে, এটা সরকার খুব ভালো একটা কাজ করছে। এখন পানি বিল হিসেবে ঠিক আছে, ফাটার ভিতরে আমাদের দুন্দুল কইটা করলা এটি করা যাবে, তাহলে আমি খেলাটা আগে পানি যাইব, আবার আগে পানি যাইব, আমরা মাছটা ধরতে পারবো, জালটা ধরতে পারবো, এতে আমাদের অনেক উপকার হয়েছে। কর্তৃপক্ষ বলছে খালগুলো সংস্কার হলে জেলার জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ সহজ হওয়ার পাশাপাশি বেগবান হবে কৃষির উৎপাদন। খননের পরে এটি পানি সুন্দরভাবে প্রবাহিত হবে এবং পরিবেশের একটা ভারসাম্য রক্ষা হবে। তাছাড়া আপনার যখন শুষ্ক মৌসুমে এখান থেকে পানি মানুষ নিতে পারবে এবং কৃষিকাজ করতে পারবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই প্রকল্পে সদর উপজেলায় 3টি, হাজীগঞ্জে 1টি, ফরিদগঞ্জে 1টি এবং কচুয়ায় 5টি খালের সংস্কার করা হচ্ছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 4,94,00,000 টাকা। গেল বছরের নভেম্বরে শুরু হওয়া প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী 30 জুন। তালহা জুবাইর, এখন চাঁদপুর। শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মুকে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হচ্ছে। আধাবেলা ক্লাস পরীক্ষা বন্ধ। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র। অব্র, একটা হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুরো জাতি। তো জানতে চাই যে আসলে আজকের এই শোক পালনে কি বলছেন শিক্ষার্থীরা এবং তারা কোনো দাবি জানাচ্ছেন কিনা? এই মুহূর্তে আমি আছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে, বিষয়ের যেখানে সবাই একই সাথে ক্লাস করে সেই জায়গায়। সেখানে কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি লাইব্রেরি ছাড়া পুরো বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস পুরোটাই কিন্তু মোটামুটি বলা চলে ফাঁকা। আর আমি যদি একটু দেখাতে চাই যে এই পাশে খুব সাধারণত সকালের সময়টায় যদি কেউ আসে তাহলে অনেক শিক্ষার্থীতে মুখর থাকে, কিন্তু আজকে যেহেতু আপনি জানেন যে সাম্য যে হত্যাকাণ্ড সেটির বিচারের দাবিতে এবং শোক পালনের উদ্দেশ্যে কিন্তু যে প্রশাসন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়
তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে অর্থ দিবসের জন্য আজকে কিন্তু পরীক্ষা এবং ক্লাস সবকিছুই কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। তার সাথে সাথে জানানো হয়েছে যে নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় লাইটের ব্যবস্থা করা হবে এবং সর্বোপরি পুরো ক্যাম্পাস জুড়ে বিভিন্ন ধরনের নিরাপত্তার কথা কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদেরকে জানিয়েছিলেন এবং তিনি কিন্তু বলেছেন তার পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান, আপনি জানেন মঙ্গলবার রাত 11টা নাগাদ সোহরাওয়ার্দী উদ্যানে একটি ঘটনা ঘটে, যেই ঘটনাতে হত্যাকাণ্ড ঘটে, সেখানে সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি কিন্তু নিহত হন। এই যে একটি ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে সব জায়গার নিরাপত্তার কথা ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তার সাথে সাথে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন জায়গায় আলো এবং তার পাশাপাশি সিকিউরিটি যে ফোর্স কিংবা বিভিন্ন একটি নতুন বাহিনী করে সেখানকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ক্যাম্পাসের কিন্তু নিরাপত্তা বাড়ানোর কথা জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশাসনের পক্ষ থেকে যেই শোক পালন করছে সেই শোকের সর্বশেষ। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে আজ শোক দিবস পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন শাহাদাত অব্র। স্বাধীনতার 3 বছর পর থেকে আমিরাতে যাত্রা শুরু হয় জনতা ব্যাংক এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের। আবুধাবি সহ 4টি শাখার মাধ্যমে প্রতি বছর গড়ে 1 লাখ প্রবাসী গ্রাহককে রেমিটেন্স সেবা দিচ্ছে জনতা ব্যাংক। কিন্তু এটিএম বুথ অকেজোর পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 30 মিলিয়ন দিরহামের বেশি। অন্যদিকে শুধু আবুধাবি থেকেই সপ্তাহে 2000 প্রবাসী যাতায়াত করেন বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। কিন্তু প্রবাসীদের মরদেহ পরিবহন না করার অভিযোগ রয়েছে বিমানের বিরুদ্ধে। আমিরাত থেকে কামরুল হাসান জনির প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 1974 সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জনতা ব্যাংক যাত্রা শুরু করে সংযুক্ত আরব আমিরাতে। একই বছর দেশটি থেকে ফ্লাইট পরিচালনা শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। রাজধানী আবুধাবিতে প্রধান কার্যালয় ছাড়াও দুবাই, শারজা ও আলাইনে আরও 3টি শাখা রয়েছে জনতা ব্যাংকের। রেমিটেন্স প্রবাহ বাড়াতে শুক্র, শনি ও রোববার ছুটির দিনেও রাত 8টা পর্যন্ত প্রবাসীদের সন্ধ্যাকালীন ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকটি। 2023 সালে জনতা ব্যাংক থেকে 2000 কোটি টাকা রেমিটেন্স পাঠানো হলেও 2024 সালে এর পরিমাণ ছিল 6000 কোটি টাকা। শ্রমজীবী, পেশাজীবী ও ব্যবসায়ী মিলিয়ে প্রতি বছর গড়ে প্রায় 1 লাখ গ্রাহক জনতা ব্যাংক থেকে রেমিটেন্স সেবা নিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। বর্তমানে আমাদের 4টা শাখার মধ্যে আমাদের মোট অ্যাকাউন্টের সংখ্যা 65,000-এর অধিক। এর মধ্যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট হচ্ছে 37,000 থেকে 38,000। আমরা প্রতি বছর গড়ে 1 লক্ষ রেমিটারকে আমরা রেমিটেন্স প্রেরণের সুবিধা দিয়ে থাকি। সংযুক্ত আরব আমিরাতে ব্যাংকটির চাহিদা দিন দিন বাড়ায় ক্রমশ দৃশ্যমান হচ্ছে বেশ কিছু সংকট। এর মধ্যে জনবল সংকট যেমন রয়েছে, তেমনি 2019 সালে স্থাপন করা এটিএম ভূত অকেজো হয়ে পড়ে আছে। এমনকি জামানতবিহীন ও সহজ শর্তে বাংলাদেশি ব্যবসায়ীদের ঋণ দেয়ায় গেল কয়েক বছরে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 40 মিলিয়ন দিরহাম। এর মধ্যে গেল 1.5 বছরে 8 মিলিয়ন দিরহাম আদায় করা সম্ভব হলেও এখনো খেলাপি ঋণ 30 মিলিয়নের বেশি। খেলাপি ঋণ গ্রহীতা তারা যখন আগ্রহ প্রকাশ করছে তাদেরকে ঋণ পরিশোধের প্রক্রিয়াটা সহজ করে দিয়েছি এবং আশা করি অতি শীঘ্রই আমাদের এটিএম এর যে ফুল সার্ভিসটা আমরা জনসাধারণকে দিতে পারবো। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবি থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে সপ্তাহব্যাপী ফ্লাইট পরিচালনা করছে। প্রতি সপ্তাহে কেবল আবুধাবি থেকেই গড়ে 2000 যাত্রী বিমানে যাতায়াত করছেন। তবে লাগেজ বহনের ক্ষেত্রে যাত্রীরা উদাসীন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই অবস্থায় সচেতনতামূলক বিশেষ নির্দেশিকা প্রচার করছে প্রতিষ্ঠানটি। আমাদের সম্মানিত যাত্রীরা ওনারা অনেক সময় ওভার সাইজ বা অড সাইজের ব্যাগেজ, বড় ব্যাগেজ নিয়ে যায়, যার কারণে এটা আমাদের অ্যাকোমোডেশনের সমস্যা হয়েছে। যদি এটা কার্টুন হয় তাহলে এটার দৈর্ঘ্যটা যাতে সর্বোচ্চ 20 ইঞ্চির মধ্যে রাখে, আর যদি এটা লাগেজ হয় তাহলে 28 ইঞ্চি পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করতে পারি। আবুধাবি থেকে সিঙ্গেল ব্যাগেজ ও জিরো ব্যাগেজ যাত্রীদের জন্য তুলনামূলক কম খরচে বিশেষ সেবা চালু রাখলেও দীর্ঘদিন প্রবাসী বাংলাদেশিদের মরদেহ পরিবহন না করার অভিযোগ রয়েছে বিমান বাংলাদেশের বিরুদ্ধে। যদিও কর্তৃপক্ষ বলছে ছোট ও মাঝারি ফ্লাইট পরিচালনার কারণেই জায়গা সংকুলান হচ্ছে না তাদের। মাঝারি মানে যে এয়ারক্রাফটটা সেটা চলাচল করাতে
আমাদের অনেক সময় এটাতে অ্যাকোমোডেশন হয় না, এটা থেকে আমাদের যে কার্গো বলে যে কপিংটা যাবে ওই অ্যাকোমোডেশনটা করা যায় না, যার কারণে আমরা সবসময় হয়তো এটা নিতে পারি না। দীর্ঘ 50 বছর ধরে দেশের রাষ্ট্রায়ত্ত ও জাতীয় পতাকাবাহী দুটি প্রতিষ্ঠান সেবা দিচ্ছে আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের। তবে দ্রুত সময়ে জনতা ব্যাংক ও বিমানের চলমান সংকটগুলো নিরসনের পাশাপাশি যথাযথ ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের প্রত্যাশা প্রবাসীদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। এবার খেলার প্রসঙ্গ। পাকিস্তান সুপার লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথেই সাকিবকে দলে ভিড়িয়েছেন লাহোর কালান্দাস। ভারত পাকিস্তান সংঘাতে স্থগিত হয়ে যায় পিএসএল এর আসর, যদিও 17 মে থেকে আবারও মাঠে ফিরছে ফ্র্যাঞ্চাইজি এই লিগটি। তবে এই মুহূর্তে ঝুঁকির কথা মাথায় রেখে অনেকেই বিদেশি ক্রিকেটাররা আসতে চাচ্ছেন না, প্রকাশ করছেন অনীহা, আর যে কারণে বিদেশি ক্রিকেটারদের খরায় পড়েছে পিএসএল। গুঞ্জন আছে বিদেশি ক্রিকেটার আনতে আবারও প্লেয়ার্স ড্রাফটও করতে হতে পারে ম্যানেজমেন্ট কমিটিকে। এদিকে আসরটিতে এর আগে মোট 14টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান, যার অভিষেক হয়েছিল 2016 সালে। আর সবকিছু ঠিক থাকলে দীর্ঘ 6 মাস পর মাঠে ফিরবেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। যদিও এই আসরে খেলতে বিসিবির অনাপত্তিপত্র লাগবে সাকিবের। এনওসি পেলেই খেলার সুযোগ পাবেন তিনি। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। চট্টগ্রামের উন্নয়নে নগর সরকারের জোর দাবি, ইতিবাচক সাড়া প্রধান উপদেষ্টার। যন্ত্রপাতি কিনতে 300 কোটি টাকা বরাদ্দ চান মেয়র। সাতক্ষীরায় হঠাৎ মরকের কবলে বাগদা চিংড়ি। মৌসুমের শুরুতেই লোকসানে চাষিরা, রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা। সকাল থেকে কাকরাইলে অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। 3 দফা দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। অনাদর অবহেলায় মৌলিক অধিকার বঞ্চিত প্রায় 10 লাখ পথশিশু। জড়াচ্ছেন মাদক ও অপরাধমূলক কারবারে, আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি। প্রকল্প আমাদেরকে শিক্ষা দেয় এটা কাজ করবে কি করবে না, সেটিকে আসলে স্কেল আপ করা বা ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়া দরকার। এবং আমিরাতে অকেজ বুথ আর খেলাপি ঋণে ধুঁকছে জনতা ব্যাংক। মরদেহ পরিবহনে অনাগ্রহ বিমানের 2 রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেবায় প্রবাসীদের অসন্তোষ। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।